অ্যাসাইলাম কেস উইন করার পর ফ্রিতে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করা যায়, এটি কতটুকু সত্যি? ফুপু আসছে 2017-তে, আমার আম্মা আসছে 2016-তে। তাদের দুইজনের, ফুপু আসছে 2007-এ আর আম্মা আসছে 2016-তে। তাদের জন্য যদি আমি ওই যে আমেরিকা যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো ওয়ে আছে যেটা সহজ সরলভাবেই করা যাবে? আগস্টের 8 তারিখে আমার হাজবেন্ডের ইন্টারভিউ ডেটে একটা ইমেল আসছিল যে 22 তারিখে আমার সেপ্টেম্বরের 25 তারিখে ইন্টারভিউ ডেট, বাট 22 আগস্ট তারা আবার আমাকে ইমেল দিয়ে ক্যান্সেল জানাচ্ছে বাংলাদেশের পরিস্থিতির কারণে। সো এর মধ্যে আমরা আর মেডিকেলটা করি নাই, এখন নিউ ডেটটা এখনো পাই নাই, বাট আমরা কি মেডিকেল টেস্টটা করে ফেলবো আমার হাজবেন্ডের। F2A ক্যাটাগরি স্পাউসাল ভিসা, পিটিশনার গ্রিন কার্ড, পিআর ডেট হচ্ছে 31 সেপ্টেম্বর 2019, ডিকিউ হচ্ছে 2 নভেম্বর 2022, ঢাকা এম্বাসি। তিনি সম্ভাব্য কখন আসলে ইন্টারভিউ লেটার পেতে পারেন? অ্যাসাইলাম কেস উইন করার পর ফ্রিতে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করা যায়, এটি কতটুকু সত্যি এবং বিষয়টা আসলে কি বুঝিয়ে বলবেন কিনা? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা শুধুমাত্র অ্যাসাইলাম কেস উইন করার পরে অ্যাপ্লাই করা যায়, এটা মানে গ্রিন কার্ড অ্যাপ্লাই করা যায় এবং ফ্রিতে করা যায়, দ্যাটস কারেক্ট। তবে এখানে শর্ত হচ্ছে যে আপনাকে অবশ্যই মেডিকেড নিতে হবে, অথবা আপনার যে ইনকাম, সেই ইনকামটা একটা ফেডারেল যে পভার্টি লিমিট আছে, এই পভার্টি লিমিটের 125% নিচে হতে হবে। এবং ইউএসসিএস একটা গাইডলাইন আছে, তো কারেন্ট গাইডলাইন হচ্ছে যদি কারো হাউস হোল্ডে 2 জন মেম্বার থাকে, সেক্ষেত্রে তাকে কমপক্ষে তার ইনকাম $25,000 নিচে হতে হবে। এবং আপনি যদি কোনো মেডিকেড বা কোনো এসেনশিয়াল প্ল্যান, যেমন সিটি থেকে বা স্টেট থেকে যদি আপনি কোনো ধরনের মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিকেড বা এসেনশিয়াল প্ল্যান এগুলো নিতে থাকেন, তা আপনি কিন্তু এলিজিবল হবেন। সেক্ষেত্রে আপনাকে লোকাল যে মেডিকেড অফিস আছে, সেই মেডিকেড অফিস থেকে লেটার আনতে হবে যে আপনি এই মুহূর্তে মেডিকেড নিচ্ছেন এবং আপনার মেডিকেডের যে মেয়াদটি আছে সেটা ভ্যালিড আছে। তো সেক্ষেত্রে আপনি ফি ওয়েবার নামে একটা ফর্ম আছে I-912, এই ফি ওয়েবারটি ফাইল করে আপনি গ্রিন কার্ডের জন্য এলিজিবল হতে পারেন। তবে এখানে বলে রাখা ভালো, যারা ওয়েবারের জন্য ফাইল করে তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাডজুডিকেট হতে একটু সময় বেশি লাগে, কারণ তাদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে I-912 অ্যাডজুডিকেশন করে যে সে কি আসলে ফি ওয়েবারের জন্য এলিজিবল কিনা। তো সেক্ষেত্রে তবে এক্সট্রা 2-3 মাস সময় খরচ হয়, এই জিনিসটা বলে রাখা ভালো। ধন্যবাদ। জি, দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার আম্মা 2016-এ আমেরিকাতে আসছে, সে এলো, আমি তাকে ওই ইমিগ্রেন্ট ভিসায় নিয়ে আসছি, সে হলো গ্রিন কার্ড হোল্ডার। তো সে ইংলিশ সম্বন্ধে একটু কম জানে, এবং আমার এক ফুপু আছে, সে আসছে, ফুপু আসছে 2017-তে, আমার আম্মা আসছে 2016-তে। তাদের দুইজনের, ফুপু আসছে 2007-এ আর আম্মা আসছে 2016-তে। তাদের জন্য যদি আমি ওই যে আমেরিকা যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো ওয়ে আছে যেটা সহজ সরলভাবেই করা যাবে, ইংলিশ না জানলেও? জি, ধন্যবাদ আপনার প্রশ্ন। এই ব্যাপারে একটু মূলত আমি এই কোশ্চেনটা করতেছি যে দুইজনে সিটিজেনশিপটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, অথবা কিভাবে ইংলিশ না জানলে কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। একজন 17-16-তে আসছে, একজন 7-এ আসছে। ওনাদের বয়স কেমন হবে আনুমানিক? আমার ফুপুর বয়স এবং আমার আম্মার বয়স, দুইজনের বয়সই প্রায় 65 আপ। ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো জেনারেলি আপনারা জানেন যে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার 4 বছর 9 মাস পরে সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যায়, এবং সিটিজেনশিপের জন্য একটা সিভিক্স টেস্ট এবং ইংলিশ টেস্ট পাস করতে হয়। কিন্তু এখানে 2টা রুল আছে। একটা বলা হয় যে 55-10, দ্যাট মিনস আপনার বয়স যদি 55 বছরের বেশি হয় এবং আপনি কমপক্ষে 10 বছর পার্মানেন্ট রেসিডেন্ট থাকেন, সেক্ষেত্রে ইংলিশ টেস্ট অনেক সময় এক্সাম্পট করা হয়। তো ওনার 10 বছর এখনও হয়নি, কয়েক বছর বাকি আছে। এছাড়া যদি কেউ ডিসেবিলিটি থাকে, যেমন মেন্টাল ইম্পেয়ারমেন্ট, যেমন 65 ইয়ার্স ওল্ড, এটা বাঙালি কমিটির জন্য অনেক বয়স। অনেকের হয়তো বা ডায়াবেটিস বা অন্যান্য হেলথ কন্ডিশন থাকতে পারে। তো এইসব হেলথ কন্ডিশনের কারণে অনেকের স্মৃতিশক্তিতে সমস্যা, বা বিশেষ করে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা, এটা খুব ডিফিকাল্ট হয়েছে তাদের জন্য। তো এইসব ক্ষেত্রে জেনারেলি আমরা অ্যাডভাইস করি একজন ফিজিশিয়ান বা একজন ডাক্তারের কাছে গিয়ে N648 বা ডিসেবিলিটি একটা ফর্ম আছে, যদি ডাক্তার তাকে এক্সামাইন করে ডিটারমাইন করেন যে তার ডিসেবিলিটি আছে, দ্যাট মিনস
তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বা আলজাইমার্স বা কোনো ধরনের ডিজিজ আছে যেটা সে এখন স্মরণ রাখতে পারে না বা ভুলে যায় বা ওর স্মরণ রাখা ডিফিকাল্ট হয়ে যায় ওনার জন্য, বিশেষ করে নতুন ল্যাঙ্গুয়েজ শেখা ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে ডাক্তার যদি এই ফর্মটি ফিল আউট করে দেন N648, তাহলে ওনারাও কিন্তু সিটিজেনশিপ পরীক্ষা দিতে পারবেন এবং ওনাদের ইংলিশ টেস্ট এবং সিভিক টেস্ট দেওয়া লাগবে না। সো একটা সুযোগ তাদের অবশ্যই আছে। সুতরাং আমি বলবো আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন, তাদের প্রাইমারি যে ফিজিশিয়ান যদি তারা এটা প্রোভাইড করেন, আদারওয়াইজ যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন যেসব ডাক্তার, তাদের সাথে যোগাযোগ করে তাদের এক্সামাইন করান। যদি ডাক্তার N648 ইস্যু করে বা ডিসেবিলিটি ফর্মটা ইস্যু করে, সেক্ষেত্রে তারা এলিজিবল হবেন। ধন্যবাদ। জি, যাদের বয়স কম তাদের ক্ষেত্রে আসলে ইংরেজিতে দক্ষতার বিষয়টি আসলে প্রমাণ করতে হবে সিটিজেনশিপ পরীক্ষায়। জি জি, অনেক সময় আছে বয়স কম থাকলে হয়তো বা তারা এক্সেপশনাল এলিজিবল হতে পারে, অনেকে অল্প বয়সে হয়তো বা কোনো একটা মেন্টাল হেলথ কন্ডিশন থাকতে পারে, তারাও কিন্তু এলিজিবল হতে পারেন। বিশেষ করে এটা এখন খুব লিবারেল করা হয়েছে, রিসেন্টলি কিছু রিফর্ম করা হয়েছে ওই ফর্মটিতে, এবং বেশ কিছু ডাক্তার আছেন যারা এই ইমিগ্রেশন মেডিকেল নিয়ে কাজ করেন, তারা এটা তাদের সাথে কনসাল্ট করে ওনারা ডিসাইড করতে পারেন। জি, ধন্যবাদ। শর্ত সাপেক্ষে সম্ভব। আগস্টের 8 তারিখে আমার হাজবেন্ডের ইন্টারভিউ ডেটে একটা ইমেল আসছিল যে 22 তারিখে আমার সেপ্টেম্বরের 25 তারিখে ইন্টারভিউ ডেট, বাট 22 আগস্ট তারা আবার আমাকে ইমেল দিয়ে ক্যান্সেল জানাচ্ছে বাংলাদেশের পরিস্থিতির কারণে। সো এর মধ্যে আমরা আর মেডিকেলটা করি নাই, এখন নিউ ডেটটা এখনো পাই নাই, বাট আমরা কি মেডিকেল টেস্টটা করে ফেলবো আমার হাজবেন্ডের, নাকি নিউ ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করব? আর আরেকটা কোশ্চেন হলো, আমার এই মাসের 19 তারিখে সিটিজেনশিপের পরীক্ষা, যদি আমার সিটিজেন পরীক্ষাটা হয়ে যায় এবং আমি সিটিজেন হয়ে যাই, তাহলে তো আমার কেসে আপডেট করতে হবে। তো আমি এই আপডেটটা কিভাবে করব? জাস্ট কি আমাদের যে অ্যাকাউন্টটা ESC ওইখানে ঢুকে কি যে পিটিশন আর তার ওইখানে মানে সার্টিফিকেটটা আপডেট করে দিলে অ্যাড ডকুমেন্ট করে সাবমিট করলে হবে, নাকি এটার জন্য আমাকে অন্য ফর্ম ফিল আপ করতে হবে? আর এটার জন্য কি কেস স্ট্যাটাস চেঞ্জ হবে? চেঞ্জ হলে কি আমাকে আরো লেট করে ইন্টারভিউ ডেট দিবে? এটা একটু জানার জন্য। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্নটি ছিল যে বাংলাদেশে যে অস্থিরতার কারণে আপনারা জানেন যে এম্বাসিতে অনেকদিন ভিসা ইন্টারভিউ স্কেডিউল করা বা ইন্টারভিউ নেওয়া বন্ধ ছিল। তো এইসব ক্ষেত্রে আবার তারা গত মনে হয় 2 সপ্তাহ ধরে রিজিউম করেছে। তা আপনি শীঘ্রই একটা ইমেল পাবেন, ইমেলে নতুন একটা ডেট পাবেন, এবং বেস্ট হবে আপনি মেডিকেল এক্সামিনেশনটি করিয়ে ফেলেন যাতে আপনি আগেভাগেই প্রিপারেশন নিতে পারেন। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আপনার রিসেন্টলি সিটিজেন হয়েছেন, তো সিটিজেনশিপ যে ডকুমেন্টে আছে সেটা তারা যদি না চায়, আমার মনে হয় যে এই মুহূর্তে না দেওয়াটাই বেস্ট হবে। কারণ আপনারা জানেন যে অনেক সময় সিটিজেনশিপ দেখালে হয়তো নতুন করে তারা আবার তার USCIS এর যে আবেদনটি সেটা রিমান্ড করবে। দ্যাট মিনস তারা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে সেটা সেন্ড ব্যাক করবে USCIS, তো বলবে যে নতুন ক্যাটাগরিতে তাকে অ্যাডজুডিকেট করো। সেক্ষেত্রে একটা নতুন কমপ্লেক্সিটি ক্রিয়েট হতে পারে। সো আনলেস দে আস্ক ফর ইট, আমার মনে হয় যেটা না পাঠানোটাই বেস্ট হবে। তবে এটার একটা কপি আপনি ওনাকে পাঠাতে পারেন বাংলাদেশে, যদি ওনারা যদি আস্ক করে এটা ইন্টারভিউর সময়, সেক্ষেত্রে উনি এটা প্রেজেন্ট করতে পারেন। ধন্যবাদ। F2A ক্যাটাগরি স্পাউসাল ভিসা, পিটিশনার গ্রিন কার্ড, PR ডেট হচ্ছে 31 সেপ্টেম্বর 2019, DQ হচ্ছে 2 নভেম্বর 2022, ঢাকা এম্বাসি। তিনি সম্ভাব্য কখন আসলে ইন্টারভিউ লেটার পেতে পারেন? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা প্রথমে যেটা শুরু করছিলাম যে আজকে অক্টোবর 2024 এর ভিসা বুলেটিনটিকে পাবলিশ হয়েছে, এবং এই ভিসা বুলেটিন যে বর্তমানে আপনার ক্যাটাগরি হচ্ছে F2A ক্যাটাগরি, এটার কারেন্ট প্রায়োরিটি ডেট হচ্ছে নভেম্বর 2021। দ্যাট মিনস যারা 2021 সালের নভেম্বরের 22 তারিখে বা তার আগে ফাইল করেছিলেন, তাদেরকে এখন ভিসা ইস্যু করা হচ্ছে এই ক্যাটাগরিতে। তো আপনার ক্যাটাগরি ছিল সেপ্টেম্বর 2019, দ্যাট মিনস এটা ওভার ডিউ হয়ে গেছে, আমি বলবো যে অ্যাবাউট 2 ইয়ার্সের মতো। বাট আপনারা জানেন যে কোভিডের সময় প্রায় 2 বছরের মতো কিন্তু সম্পূর্ণ স্টাক ছিল এই প্রসেসিংটা, এই কারণে এটা ব্যাকলগ ক্রিয়েট হয়েছে। এবং যেহেতু ডকুমেন্ট কোয়ালিফাইড 2022, তা আমার মনে হয় যে আরও 6 মাসের মধ্যে ওনার হয়তো বা ইন্টারভিউ জন্য ডাক পেতে পারেন। আমি আবার বলবো যে আপনি চাইলে যে কোনো সময় US এম্বাসির ভিসা সাপোর্ট ইমেল আছে, সেই ইমেলে যদি কোনো এক্সপায়ার্ড করার মতো কোনো রিজন থাকে, যেমন কোনো মেন্টাল হেলথ কন্ডিশনস বা মেডিকেল কন্ডিশনস অথবা সিকিউরিটি ইস্যু বা ফাইন্যান্সিয়াল রিজন, সেক্ষেত্রে আপনি এক্সপায়ার্ড রিকোয়েস্ট কিন্তু অলওয়েজ করতে পারেন। এবং এরপর যদি কাজ না হয়, আপনি সিনেটরের অফিস বা কংগ্রেসম্যানের অফিস দিয়ে আপনি লবি করাতে পারেন। এছাড়া ম্যান্ডামাস তো আছে, সেটা হচ্ছে লাস্ট রিসোর্ট। যে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।